সব ঠিক থাকলে ভারতের আগে চীন যাচ্ছেন তারেক রহমান। মোদির বদলে আগে দেখা হচ্ছে শি জিনের সাথে। কেন এমনটা করছেন তারেক রহমান? তবে কি বাংলাদেশের খাতা থেকে ভারতের নাম কাটা যাচ্ছে স্থায়ীভাবেই? প্রফেসর ইউনূস আবারও বড় কিছু ঘটাতে যাচ্ছে। দেখেন, আমি সীমান্তে গিয়ে দেখেছি যে যারা বিজেপি তারা যে টহল দিবে তাদের সে রাস্তা নাই, এবং তাদের বেতন কাঠামো খুবই কম। তাদের অস্ত্র শস্ত্রগুলা আধুনিকায়ন করা হয় নাই। তাদের যে গাড়িগুলো দেওয়া হয় সেগুলো আধুনিকায়ন না, এবং পিলখানার মতো একটা হত্যাকাণ্ড দিয়ে তাদের কিন্তু অর্ধেক মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এই বাহিনীকে এখনো গড়ে তোলা হয় নাই। এই সীমান্তের বুকে দাঁড়িয়ে আমি আবারও শপথ নিচ্ছি, আমার শরীরের এক বিন্দু রক্ত থাকতে সীমান্তের বুকে শত্রুর পদচিহ্ন কখনো আমি পড়তে দিব না। এটাই আমার অঙ্গীকার। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে সেটা হয়তো ভিডিওর শুরুতে দেখেই অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, টান টান উত্তেজনা আজকের এই ভিডিওটি সবার সম্পূর্ণ দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে আমি মনে করি আপনারা রাজনৈতিক অঙ্গন নিয়ে এবং দেশ বিদেশের, আমাদের দেশ পাশের দেশের অনেক কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কথা আবার আমরা সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। প্রফেসর ইউনূস আবারও বড় কিছু ঘটাতে যাচ্ছেন। প্রফেসর ইউনূস বলেছিলেন যে জুলাই আন্দোলন ছিল মেটিকুলাস ডিজাইন। হ্যাঁ, একদম মেটিকুলাস ডিজাইন না, আবার কিছুটা মেটিকুলাস ডিজাইন। হাসিনার পতন ঘটানোর চেষ্টা, এটা অনেক আগে থেকেই জামাত বিএনপি তারা চেষ্টা করে আসছিল, এবং যে কোনো শক্তির মাধ্যমে বিদেশিদের সহায়তায় ইউনূসকে কানেক্ট করা সব ধরনের চেষ্টাই করেছিল। অতএব হাসিনার পতন ঘটানোর চেষ্টা তো অনেক আগে থেকেই ছিল। এটা তো আর গোপন কিছু না যে হঠাৎ করে পতন ঘটে গেছে, আমরা ঘটাতে চাই। শিবির দফায় শিবির 2012 সাল থেকে প্ল্যান করেছিল যে কিভাবে কোনো একটা ঘটনাকে পুঁজি করে পুরো হাসিনার মসনদ একদম ধ্বংস করে দেওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির এ বিষয়ে রিসার্চ করেছে, এবং নানান স্টাডি সার্কেল ছিল এবং পাঠচক্র ছিল, যেগুলো মূল উদ্দেশ্য ছিল যে কিছু বিপ্লবী তরুণ তৈরি করা, ক্যারিসমেটিক তরুণ তৈরি করা, যারা এক পর্যায়ে যে কোনো বিষয়কে কেন্দ্র করে একটা বড় আন্দোলন গড়ে তুলবে এবং হাসিনার শাসন জয় বাংলা করে দেবে। অর্থাৎ এটা মেটিকুলাস ডিজাইন, এটা ভুল ছিল না। এবং ইউনূস হাসিনার পতন চাইতো, কিংবা হাসিনার বিরুদ্ধে এক মহাশক্তি ছিল, এটাও সত্য কথা ছিল। আর ইউনূস হাসিনার বিরুদ্ধে বিরাট শক্তি ছিল বলেই ইউনূসকে জেলে ঢুকাতে সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে হাসিনা। ইউনূসকে মামলা দিয়েছে। ইউনূসকে সেই বৃদ্ধ মানুষ, 80 বছর পার হয়েছে বেশ আগে, কিছুদিন পর 90 বছর পার হবে, তাকে হেঁটে হেঁটে আদালতে উঠতে বাধ্য করেছে, লিফট বন্ধ করে দিয়েছে। এবং হাসিনার কয়েকদিন ক্ষমতায় থাকতে পারলেই, কয়েক মাস ক্ষমতায় থাকতে পারলেই ইউনূসকে জেলে ঢুকাতেন। একের পর এক আদালতে হাজিরা দিতে হয়েছে ইউনূসকে, এবং তাকে কটাক্ষ করে অপমান সুযোগ কত কথা হাসিনা বলেছে। সুৎখোর ইউনূস, এই ষড়যন্ত্রকারী ইউনূস, আমেরিকার দালাল ইউনূস, আবার তাকে পদ্মা সেতু থেকে টুক করে ফেলে দেওয়া দরকার, খালেদা জিয়াকে চুবানো দরকার ইউনূসকে, এরকম কথাবার্তা কিন্তু শেখ হাসিনা বলেছে। এবং শেখ হাসিনার একটা প্রচন্ড ক্ষোভ ছিল ইউনূসের বিরুদ্ধে। বিভিন্ন সময় শেখ হাসিনার বক্তব্য থেকে এটা স্পষ্ট ছিল। কেন এত ক্ষোভ? অনেক কারণ ছিল। যে ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে তার বাপ শেখ মুজিবের চাইতে উপরে উঠে গিয়েছিল, আর উপরে উঠলেও যদি হাসিনার দালালি করতো, হাসিনাকে চাটতো, তাহলে তো সমস্যা ছিল না। মূল কথা ছিল ইউনূস হাসিনা বিরোধী ছিল, যার ফলে ইউনূসকে সহ্য করতে পারতো না। ইউনূসকে এত মামলা দিয়ে হয়রানি করার কারণ, আসলে ইউনূস অনেক আগে থেকেই, সেই 2012 সাল 13 সাল থেকেই হাসিনার বিরুদ্ধে কূটনৈতিক তৎপরতা অ্যাটলিস্ট সোচ্চার ছিল। এটা হাসিনা জানতো বলেই ইউনূসের বিরুদ্ধে হাসিনার অনেক ক্ষোভ ছিল, এবং গ্রামীণ ব্যাংক দখল করা থেকে শুরু করে ইউনূসকে অপসারণ করার অনেক কাণ্ড কিন্তু ঘটিয়েছে। তার মানে ইউনূস কিন্তু কিছু একটা ঘটিয়েছেন, আমরা যেগুলো সাদা চোখে দেখি না, কারণ ইউনূসের তৎপরতা ছিল ডিপ্লোম্যাটিক। কিন্তু আপনারা জাস্ট এভাবে ফিল করেন হাসিনা ইউনূসের বিরুদ্ধে এত এত সোচ্চার ছিল কেন? কারণ ইউনূস ডিড সামথিং, ইউনূস হ্যাড বিন ডুইং সামথিং, যার ফলে হাসিনা খুব সিরিয়াস ছিল ইউনূসের বিরুদ্ধে, ইউনূসকে মারতে চায়, জেলে ঢুকাতে চায়, ইত্যাদি ইত্যাদি। এখন হাসিনার পতন ঘটেছে, একটা অধ্যায় সম্পন্ন হয়েছে, সেখানে ইউনূস অবশ্যই একটা পার্ট অ্যান্ড পার্সন ছিলেন। আর ইউনূসকে এমনি এমনি আকাশ থেকে নামিয়ে প্রধান উপদেষ্টা বানানো হয়েছে তা না। হাসিনা পতন আন্দোলন বিপ্লবের সাথে তার কানেকশন ছিল বলেই, তার কানেকশনটা অবশ্য অন্য স্টাইলের কানেকশন, কারণ একটা বিপ্লবের পেছনে দেশি বিদেশি নানান মেকানিজম কাজ করে। এই জন্য তার কানেকশনটা আমাদের সমন্বয়কদের মতো না, যেটা দৃশ্যমান, কিন্তু ছিল। এই কারণেই তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন। এখন একটা নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে, বিএনপি ক্ষমতা এসেছে, কিন্তু বিএনপি ক্ষমতা এসে আবার 2 নম্বরে শুরু করেছে। কেউ আরেকটা বিপ্লবের স্বপ্ন দেখছেন, কারণ কাঙ্ক্ষিত যে সংস্কার সেগুলো হয়নি, এবং ইউনূসই যে সংস্কার স্টার্ট করে দিয়ে গেছেন সেগুলো মুখ থুবড়ে পড়েছে, জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, নানান সমস্যা আছে। তো এই পর্যায়ে ইউনূস আমার মনে হয় যে আবারও কিছু ঘটাবেন। ইউনূস ফ্রান্সে গেছেন,
ফ্রান্সে যে তিনি, ফ্রান্স ইউনুসের পছন্দের জায়গা, পুরো ইউরোপের মধ্যে ফ্রান্সই তিনি কমফোর্ট ফিল করেন, এবং ফ্রান্সে তার ইনভেস্টমেন্টও আছে, অনেক পুরনো ইনভেস্টমেন্ট আছে, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অনেক স্বার্থ আছে সেখানে, এবং তিনি ফ্রান্সে থাকতেই, প্যারিসে থাকতেই সবচেয়ে কমফোর্ট ফিল করেন। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি ফরাসি মন্ত্রীর সঙ্গে তিনি সংলাপ করেছেন। বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণীরাই পথ দেখাচ্ছে, এই কথা বলেছেন প্রফেসর ইউনুস। আরো নানান তৎপরতা তিনি ফ্রান্সে যে করছেন, এবং ভিআইপি প্রোটোকল নিয়ে তিনি সেটা করছেন এবং ফ্রান্সে গেছেন। এখন নানান জল্পনা কল্পনা যে ইউনুস ফ্রান্সে তো গেছেন, তিনি কি আসবেন, আসলে কবে আসবেন, এটা হচ্ছে আমার এই আলোচনার মূল বিষয়। ইউনুস যদি আসেন, হ্যাঁ আসবেন, সব জল্পনা কল্পনার অবসান করে ইউনুস ফিরবেন। যদি ফিরেন বা যখন ফিরবেন, তিনি প্রচন্ড শক্তিশালী হয়ে ফিরবেন। তিনি বর্তমান অবস্থান রেখে তিনি ফিরবেন না। কারণ দেখেন, খুব সিম্পল হিসাব, কোন উপদেষ্টা ভালো নাই, উপদেষ্টারা সমালোচিত। এই উপদেষ্টাদের মানুষ প্রণাম করবে, হওয়ার কথা ছিল এটা, কিন্তু এই উপদেষ্টাদের মানুষ ঘৃণা করছে, কারণ তারা একটা কারচুপি নির্বাচন উপহার দিয়েছে এবং তারা কাঙ্ক্ষিত সংস্কার করতে পারেনি। তো উপদেষ্টাদের এখন আর কেউ ভালো বলে না, এমনকি যারা অনেক উপদেষ্টার কপাল পড়েছে, যেমন আসিফ মাহমুদ উপদেষ্টা ছিলেন, এখন রাজনীতিতে তার কপাল পড়েছে, তার দুর্নীতির অভিযোগের কারণে তিনি কোথাও নমিনেশন পান না। মাহফুজ আলম তো চেয়ার টেবিল নিয়ে বসারই জায়গা পান না, অথচ উপদেষ্টা ছিল। কোন উপদেষ্টা সমাজে এখন সম্মানিত না, আসিফ নজরুল কেউ না, বরং এরা এরা গালি খাচ্ছে। এই কিচেন ক্যাবিনেট নিয়ে আলোচনা আছে, প্রত্যেক উপদেষ্টা একজন আরেকজনের উপর দায় চাপানোর চেষ্টা করছে, আমি এগুলো করিনি, আমি এগুলো করিনি, ওরা করেছে, আমি কিচেন ক্যাবিনেটে ছিলাম না ভাই, আমি জানি না যুক্তির কথা, ওরা জানে। এবং সবাই গালি খাচ্ছে এবং গালি খাওয়ার মতো কাজ করছে। এই তৌহিদ হোসেন পূর্বপাত উল্টোপাল্টা কথা বলছে, মানে কোনো উপদেষ্টারা সেলিব্রেটেড না। অতএব এই পরিস্থিতি প্রফেসর ইউনুসের জন্য বাংলাদেশ কমফোর্ট জোন না, তার জন্য বিব্রতকর পরিস্থিতি, যেহেতু উপদেষ্টারা গালি খাচ্ছেন। ইউনুসও গালি খাওয়ার মতো কাজ করেছেন, কারণ তিনি মেটিকুলার ডিজাইন, একটা কারচুপি নির্বাচন উপহার দিয়ে বিএনপি ক্ষমতা এনে দিয়েছেন। সেই 13 জন লন্ডন বৈঠকের মধ্য দিয়েই বিএনপিকে কার্যত ক্ষমতা এনে দিয়েছেন। অতএব বাংলাদেশে ইউনুস ওইভাবে রেসপেক্টেড না, এবং ঝুঁকিতেও আছে। নানানভাবে তাকে আটকানোর চেষ্টা করে, যদিও বেশি ষড়যন্ত্র করে আওয়ামী লীগ। আর বিএনপিকে ক্ষমতা এনে দিলেও বিএনপি কিন্তু প্রকাশ্যে ওইভাবে উপদেষ্টাদের কিংবা বিএনপিকে ইউনুসকে ডিফেন্ড করছে না। হয়তো বা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা রাষ্ট্রীয়ভাবে ডিফেন্ড করছে, আমরা নিচ্ছে না, কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু বিএনপি ওইভাবে ইউনুসের পাশে দাঁড়ায়নি। যে না ইউনুস মহান, একথা কিন্তু বলছে না। ইউনুস আমাদের আব্বা, জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই, একথা কিন্তু আর বলে না। এই জন্য ইউনুস প্যারিসে গেছেন, আর তিনি শক্তিশালী না হয় তার রাস্তা ক্লিয়ার না করে তিনি দেশে ফিরবেন না। যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়, ইউনুসের দেশে ফেরা না ফেরা নির্ভর করে জুলাই সনদ বাস্তবায়ন করে। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করলে তিনি দেশে ফিরবেন। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে খুব ছোট লেভেলের একজন কথিত রাজনৈতিক বিকাশ এজেন্টকে নিয়ে কথা বলবো। তো তিনি সম্প্রতি তার কিছু বক্তব্য আমার চোখে পড়েছে। তিনি আসলে বিশেষ করে নিজেকে বিএনপি সাজানোর অনেক চেষ্টা করছেন। তো আপনি যদি নিজে বিএনপি হন বা জামাতি হন, কিছু একটা তাহলে তার আপনার এই গণ অধিকার পরিষদ বলে আলাদা কোনো বিকাশ এজেন্টের দোকান খোলার দরকার ছিল না, তাই না? তখনই তো এখন কেন মানে সে বিএনপি হলে আমার কোনো সমস্যা নেই, আগে সেটা বলে নিই। যে কেউ বিএনপি হইতে পারে, যে কেউ জামাত হইতে পারে, ওগুলো আমার কোনো ব্যাপার না। জাস্ট মানে আমি আমার যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা সূচনাতে এই কথাটুকু বললাম। এখন সে নিজে বিএনপি সেজে তারপরে বিএনপির মতো, বিএনপির নেতার মতো কেন কথা বলছে, সেটা হচ্ছে আমার আলোচনার মূল বিষয়। এখানে রাজনীতিটা আসলে কোনো বিষয় না, মানুষ সেবা, তারপরে দেশের জন্য জীবন দেওয়া, এগুলো কোনো বিষয় না। পকেটে টাকা আসবে, আমি আসছি, টাকা না আসলে নাই। এর আগে বিকাশে এই নুরু আর রাশেদ, এই দুইজন মিলে যে পরিমাণে টাকা পয়সা তারা কামিয়েছে, মানুষ তাদেরকে অঢেল দুহাত ভরে তারপরে এই দেশের মানুষ তাদেরকে ভালোবাসা দিয়েছে, টাকা দিয়েছে, দুইটাই দিয়েছে। কিন্তু সেই বিকাশের টাকা দিয়ে তারা কি করেছে এবং তার পরবর্তীতে গেল 2 বছরে তারা ফুলে ফেপে কী পরিমাণে টাকার মালিক হয়েছে তার একটা ছোট্ট নিদর্শন উদাহরণ আপনাদেরকে আজকে দেখিয়ে যাচ্ছে। আমার হাতে বেশ কিছু ডকুমেন্টস এসেছে বিকাশ রাশেদের স্ত্রীর নামে, তার কয়েকটি আপনার স্ট্যাম্প। সেখানে দেখা যাচ্ছে যে রাশেদের স্ত্রী তিনি বিভিন্ন মানুষকে টাকা সুদে লোন দিচ্ছেন। ধরেন এই যে ইউনুস, আওয়ামী লীগের লোকজন তারা ভালোবেসে বলে সুধা নিউজ না কি বলে, সুধি নিউজে ধরেন বাংলাদেশে সে গিয়েছে, বাংলাদেশে সে তো কোনো ভালো জিনিস শিখাই দিয়ে আসে না। তারা পৃথিবীর বাইরে বিভিন্ন দেশে কী আছে, সুন্দর সুন্দর ট্রাফিক ব্যবস্থা আছে, দুর্নীতিমুক্ত সামাজিক রাষ্ট্র কাঠামো আছে, তারপর আইনের রাষ্ট্রীয় কাঠামো আছে। এই যে এগুলো সে শিখায় নেই, সে বাংলাদেশে গিয়ে সে শিখিয়ে এসেছে হচ্ছে মহিলাদেরকে ন্যাংটা হয়ে রাস্তায় গিয়ে তার করতে হবে, তার অফিসের মেম্বার হইতে হবে, এরপরে তিনি সুদে টাকা দিবেন, সেই সুদের টাকা ফেরত দিতে না পারলে আবার জামাইয়ের লুঙ্গি সব খুলে নিয়ে যাবে। এইটাই সুদ ইউনুস আমাদেরকে শিখিয়েছে। তো সুদ ইউনুস থেকে
এই রাশেদ, তারপরে বিকাশ নুর কয়েকদিন আগে হুট করে সুধী ইউনূসের প্রোফাইল পিকচার থেকে সরাই দিল। তার আগে প্রোফাইল পিকচার ছিল এই সুধী ইউনূসের সাথে তার ছবি, সরাই দিয়ে তার কয়েক ঘন্টার মাঝে এসে সুধী ইউনূসের বিরুদ্ধে পোস্ট করলো। তো এগুলো তাদের মূলত সবই স্ট্যান্ডবাজি, সব মানে যখন যার কাছ থেকে সুবিধা। এখন ধরেন সে তারেক রহমানকে আমি গ্যারান্টি দিলাম, আমি বেঁচে থাকি আর মারা যাই, আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম, এই নুরু এই রাশেদ বিএনপির কাছ থেকে যেদিন সুবিধা পাবে না সেদিন বিশাল বড় রাজনৈতিক নেতা হয়ে আবার শেখ মুজিবের মতো ভাজা ঘিয়ের গলায় ভাষণ দিবে, বলে দিলাম, লিখে রাখেন। তো আজকে তারা সুধী ইউনূসের কাছ থেকে যেই সুদের ব্যবসা কারবার শিখেছে সেটা দিয়ে কি করছে আপনাদেরকে সেটা একটু দেখাই। আচ্ছা, আমার কাছে আসা যেই নথিগুলো এসেছে সেখানে একটা স্ট্যাম্প, সেই স্ট্যাম্পটা 8/3/2025, অর্থাৎ 24-এর পলাতক হাসিনার পালিয়ে যাওয়ার পরে যে টাকা পয়সা কামিয়েছে তারপর থেকেই শুরু করেছে আর কি। আচ্ছা, এখানে প্রথম পক্ষ রাবেয়া আক্তার আলো, পিতা মোহাম্মদ আলম, ঠিকানা 5-3 ক ভাসানটেক, পশ্চিম ভাসানটেক, ঢাকা ক্যান্টনমেন্ট, রাশেদের বাসার ঠিকানা 1206 কাফরুল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা। পেশা ব্যবসা, রাশেদের বউর পেশা ব্যবসা, বুঝছেন তো কী ব্যবসা করে আল্লাহ জানে। তো ধর্ম ইসলাম, স্বাধীনতা, বাংলাদেশি, ভোটার আইডি কার্ড, ব্লা 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 ব্লা, সেটা না বললাম। এটা প্রথম পক্ষ। দ্বিতীয় পক্ষ হচ্ছে মোসাম্মদ হেলেনা আক্তার নামে একজনকে লোন দিয়েছেন, সুদের টাকা লাগাচ্ছেন, সেখানে শুরু করছেন, দেখেন মানে সুধার রহিল ইমানদার আছে। মহান আল্লাহকে স্মরণ করিয়া এই চুক্তিপত্র আরম্ভ করিতেছি। আমি দ্বিতীয় পক্ষ গ্রহীতা। প্রথম পক্ষ রাবেয়া আক্তার আলো হইতে 5 লক্ষ টাকা ঋণ হিসাবে গ্রহণ করি, তাতে উল্লেখ থাকে দ্বিতীয় পক্ষকে আমি প্রতি মাসে 4% লভ্যাংশ হিসাবে দিব। আচ্ছা, শর্তাবলী, ঋণের টাকা গ্রহণ করে 8/3/2025 তারিখে প্রথম পক্ষ 4% লাভে প্রতি মাসে 20 লাখ। আরে এই শালা ব্যবসা দেখছেন, 5 লাখে প্রতি মাসে 20,000 টাকা করে রাশেদের বউয়ের ব্যবসা। দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে সিকিউরিটির জন্য একখানা ব্যাংক চেক প্রদান করিবেন, যা প্রথম পক্ষ যে কোনো সময় উত্তোলন করিতে পারিবেন। প্রথম পক্ষে টাকা প্রয়োজন হলে দ্বিতীয় পক্ষকে 3 মাস পূর্বে জানাতে হবে। লভ্যাংশ 4%, 20,000 টাকা প্রতি মাসে দ্বিতীয় পক্ষকে প্রদান করিবেন। যদি কোনো দুর্ঘটনায় দ্বিতীয় পক্ষের মৃত্যু হয়, তার অবর্তমানে চুক্তির সমস্ত টাকা তার ওয়ারিশগণের উপর বর্তাইবে, ও যদি কোনো দুর্ঘটনায় প্রথম পক্ষের মৃত্যু হয়, তার অবর্তমানে চুক্তির সমস্ত টাকা তার ওয়ারিশগণ বুঝিয়া পাইবেন। মানে মরার আগে তো সুদ খাবেই, মরার পরে ওর বউ পোলাপান বাচ্চা যারা থাকবে জীবিত এদেরকেও সুদের মধ্যে দিয়া যাইতেছে, ওরা সুদ খায়া তারপরে দোয়া করবে এর জন্য। উপরোক্ত চুক্তির বরখেলাপ হইলে প্রথম পক্ষ রাবেয়া আক্তার আলো চলমান আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়ার ক্ষমতা রাখে। তো এখানে আপনাদেরকে আরও কিছু জিনিস দেখানো হলো। এই যে রাশেদের যে আপনার ব্যক্তিগত তথ্য, তো এগুলো সবগুলো সোশ্যাল মিডিয়াতে দেখানো ঠিক না। তবে এটার মানে মূল ইয়ে হয়েছে যে তার যে তথ্য বিবরণী, যেটা আপনার আয়কর রিটার্ন এবং ভোটার ইয়ের সময়, নির্বাচনী হলফনামার সময় যেসব তথ্য দিয়েছিল, সেখানে সে বলেছে যে সে হচ্ছে ব্যবসায়ী এবং রাজনীতিবিদ, বিকাশ ব্যবসা, বুঝছেন। আর হইল গিয়া তিনি আগে ছাত্র ছিলেন। তার বউয়ের ব্যাপারে দেওয়া হয়েছে, তার বউ এখন গৃহিণী, আগে ছিল ছাত্রী। তো কয়দিন আগে তুমি দিলা তোমার বউ গৃহিণী, আবার এখন ওইখানে লিখছো যে ব্যবসা। আবার ব্যবসা, সে কি ব্যবসা? নিচতলা ভাড়া দেওয়ার, উপরতলা বড় করার ব্যবসা। সেই ব্যবসায় মানুষকে লোন দিচ্ছে, এবং এরকম লোন দেওয়ার মানে প্রমাণ একটা দুইটা না, অনেকগুলো। তো ধরেন এই হচ্ছে রাজনীতি। এই রাজনীতিবিদদের ব্যাপারে আপনাদের সবসময় সজাগ থাকতে হবে, কারণ হলো এদেরকে আপনারা উপরে তুলেছেন, আমরাও তুলেছি, এর দায় আমাদেরও আছে, আমরা বুঝতে পারি নাই। আমাদেরও এক সময় তারা এখন আমাদেরকে, আমরা নাকি ইউটিউবার, আমরা হচ্ছে, আমাদেরকে সাংবাদিক বলতে লজ্জা লাগে, বুঝছেন। তো ওর বাপ, যখন ওর কেউ ছিল না, তো তখন ওর এই বাপেরা ছিল, এই বাপেরা ওদের কেউ উঠাইছে। তো যাই হোক, এদের ব্যাপারে আমাদের ভবিষ্যতে সাবধান থাকতে হবে। এরা আমাদের আবেগ নিয়ে খেলা করে তারপরে তারা আমাদের এই দেশের সাথে বেইমানি করে, আমাদের যেই আবেগ, সেই আবেগের সাথে তারা বেইমানি করে। আজকের সাবজেক্ট যথারীতি বাংলাদেশের বিগত ভারতীয় দাসী শেখ হাসিনার সরকারের অন্যতম লুটেরা, ব্যাংক ডাকাত, ব্যাংক মাফিয়া, চট্টগ্রামের কুখ্যাত অ্যাসালম গ্রুপের অ্যাসালম। বাংলাদেশ থেকে সরকারি হিসাবে $235 বিলিয়ন পাচার হয়েছে। এটা আমার বক্তব্য নয়, এটা খুদ আবুল মালাল আব্দুল মুহিত সংসদে দাঁড়িয়ে তখনই উনি বলেছিলেন, তখনকার বক্তব্য। শুধু লিগালি $235 বিলিয়ন পাচার করেছে তারা। আপনার আন্ডার দ্য টেবিল, ধরেন একজন সরকারি কর্মকর্তা আত্মীয় স্বজন আসা যাওয়া করে বিদেশে, দেশে প্রতি 10,000 পর্যন্ত তারা নিতে পারে। কত টাকা অবৈধভাবে পাচার করেছে তার কোনো ইয়ত্তা নেই। এবং এই শেখ হাসিনা বা ভারতীয় দাসীর তার নিজস্ব লুটপাটকারী অ্যাসালম গতকালকে
সে যে সত্যিকার অর্থে লুটপাটকারী এবং আন্তর্জাতিক মানের মানে মাফিয়া এবং ডাকাত, ব্যাংক ডাকাত, যে ৬টা ইসলামী ব্যাংকে ভারতীয় প্রেসক্রিপশনে দখল করে লুটপাট করেছে মনের মাধুরী মিশিয়ে, সেই অ্যাসালমের টাকা সাইপ্রাস গভর্নমেন্ট নিকোসিয়া জেলার, মানে দ্য ক্যাপিটাল অফ সাইপ্রাস, দ্য গ্রিক সাইপ্রাস, নট দি টার্কি সাইপ্রাস, মানে আটক করেছে। এবং তারা অর্থাৎ আটকের টাকার পরিমাণ ৮ বিলিয়ন ইউরো অথবা ১,১৪,০০০ কোটি টাকা অথবা 1.1 ট্রিলিয়ন মানে টাকা, নট বিলিয়ন, ট্রিলিয়ন। জানেন তো আপনি? কল্পনা করেন লেডিস এন্ড জেন্টলম্যান, জাস্ট ইমাজিন বাংলাদেশে ডাকাতির কি পরিমাণ মানে উৎসবে মেতে উঠেছিল শেখ হাসিনা এবং শেখ হাসিনার এই মানে আপনার এই মানে লুটেরারা। খুন-গুম বাদ দিলাম, ভারতীয়করণ বাদ দিলাম, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসকরণ বাদ দিলাম। এই যে একজন বলেছে, গতকালকে আমি দেখলাম একজন তথাকথিত বুদ্ধিজীবী ও আন্দোলনে বাংলাদেশটাকে অনেক পিছিয়ে নিয়েছে, এরা জেলে দেওয়া দরকার। যে বলেছে পিছিয়ে নিয়েছে, এরা জেলে দেওয়া দরকার। যদি শেখ হাসিনা এখন থাকতো, আগামী ৬ মাসের ভিতরে হয়তো ইতিমধ্যেই আমরা ভারতের মানে অধীনে বা দখলে থাকতাম। আচ্ছা, আপনার ভারতের দখলেই আপনার থাকতাম, অত অন এক্সপেক্টেড ইনকাম। আচ্ছা, আমি বলি, আমি মনে হয় এই তথ্যটা মনে হয় আপনার ইভান ভাই সত্য নয়। আমার ধারণা সরকার এটা করবে না, এটা করলে উপায় নাই, এটা করলে উপায় নাই এবং এটা করবে না। এটা আমি আমার একটা ধারণা, যদি এটা করেন তাহলে আমি মনে করবো যে সরকার ইচ্ছাকৃতভাবে মানে পরিকল্পনা করে তারা আত্মহতি দেওয়ার জন্য তারা সরকার ক্ষমতায় এসেছেন। যদি এটা করেন, আমি শিওর যে এটা তারা করেন নাই, মানে আমার ধারণা। মানে এটা করলে এটা তো এক ধরনের মানে আত্মঘাতী সিদ্ধান্ত। মানে প্রবাসীরা টাকা পাঠাবে, প্রবাসীরা টাকা না পাঠালে এদেশ তো এমনিতেই শেষ। এটা হ্যাভ ডাউট অ্যাবাউট দ্যাট, উই ক্যান টক অ্যাবাউট দ্যাট লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি আপনাকে বলি, অ্যাসালমের অর্থাৎ সাইপ্রাস ৮ বিলিয়ন, এই লন্ডনে আরেক চট্টগ্রামের ডাকাত। আমি জানি না চট্টগ্রামবাসী আপনারা, আমি জানি না হোয়াট ইজ হ্যাপেনিং উইথ ইউ গাইস, হোয়াটস গোয়িং অন। যত ব্যাংক ডাকাত সব চট্টগ্রামের কেন? ওয়াই? কি হয়েছে আপনাদের চট্টগ্রামবাসী? আপনার অ্যাসালম চট্টগ্রামের, আপনার জাভেদ চৌধুরী চট্টগ্রামের, ব্যাংক মাফিয়া, ব্যাংক ডাকাত সবই তো চট্টগ্রামের। হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন উইথ চিটাগং পিপল? আই লাইক ইউ গাইস, বাট হোয়াট ইজ দিস? এই মাফিয়া সবটি আপনাদের কেন? এগুলো তো আশ্চর্য ঘটনা, আমাদের সিলেটে তো নাই, একটাও নাই। আপনি দেখান, ব্যর্থ আছে। অর্থমন্ত্রী ব্যর্থ হয়েছিলেন, শিক্ষামন্ত্রী ব্যর্থ হয়েছিলেন, বা ওই অর্থে ডেফিনেটলি মানে মাফিয়া, খুনি, আপনার এরপরে লুটপাটকারী এগুলো নাই। আপনাদের চিরঙ্গের এই অবস্থা কেন? এই দুরবস্থা কেন আপনাদের? রাজশাহী তো নাই। আপনি যদি বলেন নোয়াখালীর, আমি নোয়াখালীর তো আবার নোয়াখালী তো নষ্ট করে গেছে আপনার মানে এই যে খাটাসের বাচ্চা আপনার ওবায়দুল কাদের, এই ওবায়দুল কাদেরই নোয়াখালীর নাম একদম শেষ করে দিয়ে গেছে, শেষ। নোয়াখালী শেষ, ইউ আর আউট, ইউ নো হোয়াট আই মিন? মানে আপনাদের একজনই আপনাদেরকে শেষ করে দিয়ে গেছে একদম। কুমিল্লার কে ছিল? আচ্ছা, কুমিল্লার ছিল ওই আরেক বাটপার, ওই নাম কি? ওই যে অর্থমন্ত্রী ছিল আপনার, ওই যে বলেছিল যে স্পিড মানি দেওয়া যায়, সাবেক অর্থমন্ত্রী, ওই যে মানে কামাল, মোস্তফা কামাল নাকি নাকি আবম। না, আসলে আপনাদের আসলে মিলেমিশে মোটামুটি চট্টগ্রাম বিভাগই তো সব মানে অর্থনৈতিক লুটপাটের কারখানা। হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন? I don't understand that. এখন আমি বলবো যে বাংলাদেশের অর্থনৈতিক হাত থেকে আপনারা চট্টগ্রামের মানুষকে সরান আপনি আবুল কাসেম মাহমুদ চৌধুরী ভাইকে, উনি চিটাগংয়ের মানুষ। সরি টু সে দ্যাট, I have to tell you that because we don't trust you anymore guys. That's the bottom line, okay? So আপনি দেখেন কি পরিমাণ লুটপাট করেছে, $8 billion এর সম্পদ জব্দ করেছে সাইপ্রাস গভর্নমেন্ট। গাইস, can you imagine that? পৃথিবীতে এমন বিবেকহীন লুটপাট একটা দেশে ঘটে নাই, না আফ্রিকাতে ঘটেছে, না আপনার মানে আপনার পাকিস্তানে ঘটেছে, ভারতে ঘটেছে, ভারতের অন্যভাবে করতেছে। আদানি হচ্ছে বিজেপি সরকারের ফিনান্সার, আপনি জানেন তো, সব কন্ট্রাক্ট দেয় মানে আদানিকে। এটা হচ্ছে আরো বড় ডাকাতের দেশ, মানে আপনার ভারত বা অন্য সিস্টেমে করে এগুলো তারা, রাইট? সো এই দেখেন অবস্থা। আমার দুঃখ লাগে প্রবাসীদের জন্য। হ্যাঁ, প্রবাসীরা, এই যে ইয়োর মানি গাইস, দিস ইজ ইয়োর মানি, মানে আপনার গার্মেন্ট সেক্টরের মানি। নো, ওয়াই? বিকজ গার্মেন্ট সেক্টরে যে চুরেরা আছে, এই চুরেরাই মানে গার্মেন্ট সেক্টরের টাকা লুটপাট করার জন্য মোর দেন এনাফ। গার্মেন্ট সেক্টর অর্ধেক টাকা আসে না, চুরেরা রেখে দেবে দেশে। গার্মেন্ট সেক্টর চুরেরা আবার দান্দা করেছে। গার্মেন্টস মানে একের পর এক নাকি প্রতিষ্ঠান মানে বন্ধ হচ্ছে। দেখেন আপনি, দেখেন এদের অবস্থা, দেখেন আপনি। সরকার গার্মেন্ট সেক্টরকে আবার মানে কি করার জন্য, এই প্রণোদনা দিয়ে আবার চাঙ্গা করার জন্য পদক্ষেপ নিচ্ছে। আবার হাজার হাজার কোটি টাকা গার্মেন্টসের চুরদের দেওয়া হবে। এই চুরেরা ব্যাংক থেকে লোন নিয়ে গার্মেন্টস করে, আবার এই মানে পণ্য রপ্তানি করে, এই টাকা আবার বিদেশে রেখে দেয়। আবার এই হলো বাংলাদেশের বর্তমান খেলা। গার্মেন্টসের চুরেরা আর এই চুরেরা মিলে সবচেয়ে বেশি লুটপাটকারী, এবং প্রত্যেকটা টাকা এগুলো লুটপাটকারীরা করে সব হচ্ছে আপনাদের প্রবাসীদের টাকা। দুঃখ লাগে আমাদের প্রবাসীদেরকে, এত কষ্ট করে মানে জীবন বাজি রেখে হয়রানি, লাঞ্ছিত, বঞ্চিত, হয়রানি শিকার হয়ে বিদেশে তাকে টাকা পাঠায়। সেই প্রবাসীদের টাকাগুলা কিভাবে শেখ হাসিনার এই দাসী, ভারতীয় দাসী শেখ হাসিনার দাসরা, লুটপাটকারী মাফিয়ারা করেছে। বাড়ি কিনেছে, সে আলিশান বাড়ি, চুরের বাচ্চা আবার চেহারা দেখায়। এবং প্রত্যেকটা সরকারি অর্থনৈতিক সেক্টরে এখনো অ্যাসালমের প্রভাব রয়ে গেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলবো, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আপনি অপসারণ করেন। ইসলামী ব্যাংকের বর্তমান যিনি এমডিকে নিয়োগ দেওয়া হয়েছে, এও অ্যাসালমের চুর, অ্যাসালমের সবচেয়ে বড় প্রেতাত্মা। আমরা এটাকে মানব, আমরা কিন্তু আন্দোলন তুলতে পারি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করি এই ক্ষেত্রে। আমি মনে করি আপনি জানেন না এগুলা, আপনি এগুলাতে এই ডিসিশন মেকিং এ জড়িত না, এটা আমি আপনাকে অনুরোধ করে গেলাম। আর আমি আবার বলছি, চিটাগংয়ের মানুষ, I'm sorry to say that guys, we can't trust you anymore in terms of financial institutions, to be honest with you, because সব লুটেরা
বাংলাদেশের ইতিহাসে এমন নজিরবিহীন লুটেরা সব চিটাঙ্গের মানুষ। Although I like চিটাঙ্গের মানুষ, you know what I mean, we get a very good bond or connection মানে আমরা সিলেট চিটাঙ্গের মানুষের মধ্যে, বাট আনফরচুনেটলি দিস ইজ হোয়াট হ্যাপেনিং রাইট নাও। সো আমি আপনাদেরকে বলবো যে এই দেখেন, এবং এই শেখ হাসিনাকে যখন এই শেখ হাসিনার পক্ষে এখন যখন এই যে আপনার আনিস আলমগীররা আপনার কি সুন্দর ঘুরে ফিরে বলতে চায় শেখ হাসিনার সময় দেশটা ভালো ছিল, এই কথা বলার সাথে সাথে জেলে দেওয়া দরকার। কথা বললেই যেন এই কথা বললেই আওয়ামী লীগ আসবে কিনা, এই যদি এই যুক্তি কেউ দেখায় আওয়ামী লীগ ইতিহাসের সাথে জড়িত একটা দল, বাংলাদেশের স্বাধীনতার সাথে এই দলের মানুষ ভুল করেছে, এই জন্য টোটাল দলটাকে মানে কি বাতিল করা কি উচিত কিনা, এই কথাগুলো বলার অধিকার তাদের আছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু শেখ হাসিনার জন্য উকলাতি করা মাত্র জেল, কারণ সে গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তি, সে তার কোনো বন্ধু নাই। আমি আবারও বললাম, যদি মানে বর্তমান বিএনপি সরকার না চায় আর জামাত এনসিপি তারা ওই ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকে, তারা ইন্টারনাল পলিটিক্স জীবনে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবে না। ভারতের ওই ক্ষমতাই নাই। আর মানে মানে ইন্টালেকচুয়াল ডিসিশনে যদি সরকার ভুল না করে, এটা ভুল করলে বিপদ। এখানে অনেক বিদেশি পাওয়া, যুক্তরাষ্ট্র যদি কোনোদিন শেখ হাসিনাকে মানে না দেয়, মানে আসতে না বলে, বাংলাদেশে শেখ হাসিনা হারাম হয়ে যাবে, জীবনে আসতে পারবে না শেখ হাসিনা। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন। পুরো ভিডিওটি দেখে আপনারা কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।